এত বড় মাছ বাপের ঘরে কোনোদিন দেখেছো? যে পিস নিয়ে লাট সাহেবের মতো প্লেট নিয়ে খেতে বসে গেছো। শাশুড়ির কথায় রিমঝিমের চোখের কোণ বেয়ে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে প্লেটের ধারে। মুখে তোলা প্রথম লোকমাটা মাঝপথে থেমে যায়। কি হলো, মুখ কুলু বেটেছে কেন? হালিমা বেগমের কণ্ঠে কাটা বাঁশের মতো খচখচে সুর। ওনার শব্দগুলো রান্নাঘর পেরিয়ে উঠোন ছড়িয়ে পড়ে। রিমঝিম ঠায় নিশ্চুপ বসে থাকে। এই কথাগুলো আজকের নতুন নয়। বিয়ের 2 বছর পেরিয়ে গেছে এবং এরপর থেকে নিয়ম করে পেটে খাবার না পড়লেও এরকম অনেক কথা তার গলার কাটা হয়ে জড়িয়ে থাকে। তৃপ্তির বদলে কষ্টে পেট টইটুম্বুর হয়ে যায়। কি হলো, কথা কানে যায় না? সবাই খাওয়ার সাথে সাথে এভাবে লাট সাহেবের মতো খেতে বসে গেছো কেন? আরও একবার বিদ্ধ করা হয় বাক্যবাণে। রিমঝিম কাপা কণ্ঠে বলার চেষ্টা করে, এভাবে বলছেন কেন আম্মা? হালিমা বেগম চোয়াল শক্ত করে জবাব দেন, বলবো না তো কি করব? বলি, বাড়ির বউরা খাবে সবার পরে। আমরা ছিলাম একরকম, আর তুমি হয়েছো ভিন্ন। যেদিন ভালো মন্দ খাবার হবে সেদিনের কথা বাদেই দিলাম। রিমঝিম মুখ নিচু করে বলে, আমিও তো মানুষ আম্মা, আমারও তো ক্ষুধা লাগে। হ্যাঁ, যেদিন ভালো মন্দ রান্না হবে সেদিন বেছে বেছে তোমারই ক্ষুধা লাগবে। হালিমা বেগম থেমে টিটকিরি সুরে যোগ করেন, অবশ্য লাগবে না বা কেন? বাপের জন্মে কোনোদিন এমন খাবার দেখেছো? নুন আনতে পান্তা ফুরের অবস্থা তো ছিল না। এতক্ষণ মুখ বুজে থাকা রিমঝিনা চুপ থাকতে পারল না। তার পরিবারকে নিয়ে অপমান শুনে শরীরে রক্ত টকবক করে ওঠে। সে মাথা তুলে কড়া গলা বলে, যাই থাক না কেন, আমার পরিবার আপনার মতো ছোটলোকি কোনোদিন করেনি। এক মুহূর্ত নীরবতা, তারপর হুট করে এগিয়ে এসে রিমঝিমের চুলের মুঠো ধরে টেনে ধরল হালিমা বেগম। ব্যথায় তার শরীর কুঁকড়ে উঠল। চোখের জলে সব কিছু ঝাপসা হয়ে গেল। রিমঝিমা নিজেকে সামলাতে পারল না। অশ্রুভিজা চোখে তাকালো স্বামীর দিকে। একটা আশার শেষ ঠিকানা, কিন্তু সলমান নিরুত্তর। মুখে এক ফোঁটাও স্পন্দন নেই, কোনো বিস্ময় নেই। তাকে যেন এই দৃশ্য ক্লান্ত করে তুলেছে কেবল। মাথা তুলে চোখাচোখি করলো না, শুধু বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, আম্মা ছেড়ে দাও, খেতে বসে তোমাদের এসব নাটক দেখতে ইচ্ছে করছে না। সালমানের কথায় কোনো আবেগ নাই, শুধু কিছু উদাসীনতা বেঁচে আছে। রিমঝিম বুঝতে পারল এই বাড়িতে তার শরীরের ব্যথা কাউকে না কাঁদালেও স্বামীর অবহেলা তাকে নিঃশব্দে মাটিতে পুঁতে দেয়। চুল টেনে ধরাতে হয়তো চোখে জল এসেছে, কিন্তু স্বামীর এক চিলতে তাচ্ছিল্য, তাতে চোখের ভিতরে সব কান্না একসাথে ঝরে পড়ল। হালিমা বেগম চুল ছেড়ে দিতে রিমঝিম কিছু বলল না, শুধু ধীর পায়ে সামনে থাকা প্লেটটা ঠেলে উঠে দাঁড়ালো। প্লেটটা যেখানেই ছিল সেখানেই রয়ে গেল। তাপমাত্রা কমে আসা ভাতের ধোঁয়া তখনও উপরের দিকে উঠছে। ভাতের উপর এক টুকরো মাছ আর কিছু বাসি সবজির ঝোল, যা অনেকটা কাঠখড় পুড়িয়ে জুটছিল, কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি। রিমঝিম একটু আর কারো দিকে ফিরে তাকালো না, শুধু নিঃশব্দে নিজের রুমে চলে গেল। পিছনে পড়ে রইল কিছু অসমাপ্ত লোকমা, কিছু ব্যথিত নিঃশ্বাস আর এক টুকরো ভালোবাসাহীন সংসার। রাত গড়িয়ে এলো। চুপচাপ একা বসে রইল রিমঝিম। অন্ধকারের ঠাসা রুমটা যেন আরও মনটাকে আরও গাঢ় কালো রাঙিয়ে দিল। বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল সে। কিন্তু কেউ এলো না, না শাশুড়ি, না স্বামী, না সেই সংসারে কেউ। একটি লোকমার জন্য তাকে জোর করে ডাকলো না। একটু পরে দরজা সামনে হালকা পায়ের শব্দ পেল সে। ছোট ননদ সামিয়া, এই বাড়িতে রিমঝিমের একমাত্র ভরসা। পায়ে পায়ে হেঁটে দুই একবার রুমের সামনে পায়চারি করলো সে, কিন্তু হালিমা বেগমের তিরস্কারের সুর ভেসে এলো, তোর আবার কি দরকার হলো এখানে? ভাবিপু তো খায়নি। শামীমার নরম সুরের কথায় হালিমা বেগম বাদ ঝাঁঝালো কণ্ঠে শুধায়, ওসব নাটক দেখতে হবে না তোকে, যা গিয়ে ঘুমা। স্বামী আর কোনো আওয়াজ শোনা গেল না, হয়তো চুপচাপ চলে গেল। এরপর আর ফিরে আসেনি। রুম থেকে রিমঝিম সব শুনল। দরজার ওপাশে প্রতিটা শব্দ যেন ছুরি হয়ে পিচ্ছিল তাকে। তবুও সে চুপ, শুধু কাঁদতেই থাকলো। ননদ তো অনেক দূরের ব্যাপার, সেখানে স্বয়ং স্বামী, সে তো বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। সেই দুপুরের পরে একবারও জানতে চায়নি সে খেয়েছে কিনা, কিংবা ক্ষুধা লাগছে কিনা। রিমঝিম হাসলো। এতদিন পরেও আর কী বা আশা করা যায়? হয়তো এটাই তার কপালে লেখা ছিল, এই নিঃসঙ্গতা, এই অবহেলা, এই গিলতে না পারা কান্নাগুলো। রাত গড়াচ্ছে। এই পুরোটা সময় রিমঝিম পেটে এক দানাও পড়েনি। অপমানে আর রুম থেকে বের হয়নি। এখন বের হলে রিমঝিম জানে তার জন্য কোনো খাবার অবশিষ্ট রাখবে না। ক্ষুধায় পাক খেতে খেতে গলা পর্যন্ত শুকিয়ে আসছে, কিন্তু রুমে কোথাও কোনো শুকনো খাবার নেই যে মুখে দেবে। রিমঝিম চুপচাপ বসে থাকে বিছানার এক কোণায়। দেওয়ালে ছায়া পড়ছে, জানলার পাশে গাছের পাতায় সেই ছায়াগুলো যেন আজ তার মতোই কাঁপছে। ক্ষণে ক্ষণে হিসকে উঠছে, ভেজা চোখে বালি চেপে ধরেছে বুকে।
একসময় দরজায় শব্দ হয়, সলমান এসে দাঁড়ায়, চোখে মুখে বিরক্ত ছাপ, মুখে ক্লান্তি। রিমঝিমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এই সামান্য কারণে এত কান্নাকাটি করছো কেন? রিমঝিম ধীরে মাথা তুলে, চোখে কেবল একরাশ বিষণ্ণতা আর মলিন দৃষ্টি। সে ভারী কণ্ঠে বলে, তোমার কাছে এটা সামান্য? আমি খেতে বসে মার খেয়েছি আজ। সলমান কাঁধ ঝাঁকিয়ে বলে, মার খাওয়ার মতো আচরণ করলেই তো খাবে। মা একটু বদমেজাজি, তা তো জানো। এসব মেনে চলতে শেখো, মুখে মুখে তর্ক করো না। রিমঝিম বিস্ময়ের দৃষ্টিতে তাকায় সলমানের দিকে। তোমার কাছে আমার কথাগুলো তর্ক মনে হয়েছে? আর তোমার মা যা করলেন সেগুলো? সলমান এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই তেজটাই তোমার সর্বনাশের কারণ। এখনও দেখো আমার সাথেও মুখে মুখে তর্ক করেই যাচ্ছ। রিমঝিম আর নিজেকে ধরে রাখতে পারে না, বুক ভেঙে কান্না আসে। কিন্তু সে আর কিছু বলবে না। কি বলবে? এই মানুষগুলোর সাথে কথা বলার ইচ্ছেটাও যে মরে গেছে। অনিচ্ছের সত্ত্বেও এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাগুলো আরও বেরিয়ে আসতে চাইছে কেন? নিজেকে সামলাতে পারল না সে। রিমঝিমের হিসকি তোলা দেখে সলমান বিছানার পাশে ল্যাম্প নিভাতে নিভাতে বলল, ফ্যাচ ফ্যাচ করো না তো কানের পাশে। সকালে অফিস আছে আমার, ঘুমাতে দাও। এই কথাগুলো আর এক ফোঁটা আলো নিভে যাওয়া সব মিলে একসাথে যেন আধার নামিয়ে আনে রিমঝিমের ভেতরটা। সে চুপচাপ বিছানা ছেড়ে উঠে যায়, নীরব পায়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। অন্ধকার রাত, কোনো দিকে পূর্ণিমার আলোর ছিটে ফোঁটা নেই। রাতের হাওয়া এসে তার চুল উড়িয়ে দিচ্ছে, তবু সে স্থির দাঁড়িয়ে থাকে। এই ঘর, এই মানুষগুলো, এই সম্পর্কগুলো হয়তো তার সময় ফুরিয়েছে, সে তো চেয়েছিল টিকে থাকতে। ভুল করে হয়তো তার সময় ফুরিয়ে গেছে, সে তো চেয়েছিল টিকে থাকতে। ভুল করে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু যাকে মা বলে ডাকছিল সেই হালিমা বেগম তাকে কোনোদিন মেনে নেয়নি। 2 বছর পেরিয়ে গেছে, তবু তিনি এখনও সেই একই অবজ্ঞা, একই আঘাতে পুষে রেখেছে। রিমঝিম জানে সে এই বাড়িতে এক কোণা নিজের করে পায়নি। সলমান যাকে ভালোবেসে সব ভুলে মেনে নিয়েছিল, তিনি আজও কেবল মুখ ফিরিয়ে নেন। তাকে ছোট করতে দ্বিধা করে না। সে চোখের জল মুছে নেয় ধীরে, একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। চাঁদটা লুকিয়ে গেছে, মাঝে মাঝে পূর্ণিমার মতো আলো ছড়াতে যাচ্ছে, আবার ঢেকে যাচ্ছে। সে জানে এই চাঁদের মতো বাঁচাই এখন তার জীবন। ভুল তো সে শুরুতেই করেছিল, ভুল মানুষকে আঁকড়ে ধরেছিল, আর সেই ভুলের মাসুল এখন গিলে যাচ্ছে নিঃশব্দে, প্রতিটা রাতে, প্রতিটা নিঃশ্বাসে। এই বাড়িটাই হয়তো তার জন্য সঠিক ছিল না, নাকি এই সংসারটা কখনো তার ছিলই না। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে। রিমঝিমের ঘুম ভাঙল কারো ধাক্কাধাক্কিতে। সে তড়িঘড়ি করে চোখ খুলতে হঠাৎ চারপাশটা চিনে উঠতে একটু সময় লাগলো। নিজেকে আবিষ্কার করলো ব্যালকনিতে। রাতের গ্রিলের সঙ্গে মাথা রেখে হয়তো কখন ঘুমিয়ে পড়েছিল সে খেয়াল নেই। ভেজা চোখ, ক্লান্ত শরীর আর গুমোট অভিমান হয়তো ঘুমের দিকে টেনে নিয়ে গেছিল। গ্রিলের কাছে মাথা রেখে ঘুমানোর ফলে কান ধরে ওঠা ব্যথা যেন মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তবু সে সেই ব্যথাকে পাত্তা না দিয়ে পাশে তাকায়। সলমান দাঁড়িয়েছে, চোখে মুখে বিরক্তি ফুটে উঠছে স্পষ্ট। রিমঝিমকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলে উঠলে, আমার অফিস টাইম তো দেখি ভুলতে বসেছ। বলছি না আজ মিটিং আছে, খালি পেটে যেতে হবে দেখছি। রিমঝিম হকচকে উঠে দাঁড়ায়, তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। মুখের কথায় আগাগোড়া গুছিয়ে বলার আগে বলে ওঠে, আসলে রাতে। কিন্তু সলমান তার কথা থামিয়ে দিকে এক নিঃশ্বাসে বলে, উফ, তোমার সেই রাতের ড্রামা শুনতে ইচ্ছে করছে না এখন। আপাতত আমার খাবার চাই। এই কথাটা রিমরিমের বুকে যেন কাটা হয়ে বিঁধে যায়। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ, তবুও মুখে কিছু না বলে নিজেকে সামনে নিয়ে নিচু স্বরে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি কিছু বানিয়ে নিয়ে আসি। তার গলার কম্পন সলমান হয়তো শুনতে পায়নি। সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে, আর রিমঝিম হৃদয়ে জমে থাকা অগণিত অপমানের ভার নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আর সকালটা বুঝিয়ে দিল এই সংসারে ভালোবাসার জায়গা তার জন্য বরাদ্দ নেই। তবু তার নিয়ম করে প্রতিদিনের ন্যায় খাবারের হাঁড়ি পানি ঢালতে হবে, কারণ এখানে কান্নার চেয়ে পেট ভরানো অনেক বেশি জরুরি। রিমঝিম চুপচাপ রান্নাঘরের দিকে এগোতে থাকে, শরীর ক্লান্ত, মন ভাঙা। কিন্তু হাত থামলে সংসার থেমে যাবে, এই ভয়টা এতদিন ধরে পেয়ে এসেছে। কিন্তু রান্নাঘরের চৌকাঠ মারাতে হালিমা বেগমের কণ্ঠে যেন বজ্রঘাতের মতো আঘাত আনলো তার কানে। মহারানীর অবশেষে ঘুম ভাঙলো বুঝি? আমার ছেলেটা অফিস আছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখন রান্না করবে কখন? আমার ছেলেটা ক্ষুধার্ত পেটে অফিস যাবে? এই তো অবস্থা। শাশুড়ির কথা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল রিমঝিমের। কথাগুলো মাথার মধ্যে গুঁড়ি মেরে থাকা আবেগগুলোকে জাগিয়ে তুলল। আজ সে আর নীরব থাকলো না। চোখে মুখে জমে থাকা অভিমান, অপমান আর ক্লান্তির ছাপ নিয়ে স্পষ্ট কণ্ঠে কড়া ভাষায় বলে উঠল, আপনার ছেলের দায়িত্ব কি শুধু তার বউয়ের? আপনি তো তার মা, শুনেছি বউয়ের চেয়ে মায়ের দায়িত্ব আগে। আমি না হলে আপনি করে দিতে পারতেন না?
মুহূর্তে যে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। হালিমা বেগম যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের কানকে। একটু থমকে দাঁড়িয়ে রিমঝিমের দিকে তাকিয়ে রইলেন। বোঝাই যাচ্ছে রিমঝিমের মতো নরম মেয়ের কাছ থেকে এমন হুট করে জবাব আশা করেননি উনি। দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরতে হালিমা বেগম মুখ ভেঙচিয়ে চেঁচিয়ে উঠিলেন বিলাপের সুরে, এই মেয়ে এখন আমার মুখে মুখে তর্ক করে। বাড়ির বউয়ের আওয়াজ থাকার কথা ঘরের ভিতরে, সে এখন রেঁধে খেতে শেখার বদলে আমাকে শেখায়। রিমঝিম শীতল গলায় জবাব দিল, আমার আওয়াজ বাইরে যায়নি আম্মা, আপনার আওয়াজ তো পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে। হালিমা বেগম থেমে গেলেন। নরম মেয়েটা হুট করে এমন শক্ত হয়ে ওঠাটা তিনি মেনে নিতে পারলেন না। রিমঝিম আর কোনো কথা বাড়ালেন না, চুপচাপ পা টেনে রান্নাঘরে চলে গেল। কিন্তু আজ তার ভেতরে নীরবতা আর আগের মতো নিষ্ক্রিয় না, বরং আজ যে তাতে জমাট অভিমান আর একটা দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিয়েছে, এইভাবে আর নয়। যে কয়দিন আছে নিজেকে ভালোবাসবে, নিজেকেই গুরুত্ব দিবে। রিমঝিম হাতে তুলে নিল সবজিগুলো। দুই একটা মেনু নয়, বরং সে আজ কয়েক পদ রান্না করলো নিজের পছন্দ মতো, যত্ন করে সময় নিয়ে। সে জানে এই ঘরে তার কথা কেউ ভাবে না, তাই এবার সে নিজেই নিজেকে ভাববে। রান্না শেষ করে সলমানের জন্য খাবার বাড়িয়ে সলমান গম্ভীর মুখে এসে বসলো। অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে আর কাউকে ডাকলো না সে, এমনকি হালিমা বেগমকে না। চুপচাপ তাড়াহুড়ো এসে খেতে লাগলো। না কোনো অভিযোগ, না কোনো কৃতজ্ঞতা, শুধু নিজেরটাই বুঝে না, এটাই যেন তার অভ্যাস। রিমঝিম একটুও পাত্তা দিল না এই নীরব প্রতিক্রিয়াগুলোতে। সলমান খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতে রিমঝিম চুপচাপ নিজের প্লেট নিয়ে টেবিলে বসে পড়ল। ধীরে ধীরে আয়েশি ভঙ্গিতে খেতে খেতে একসময় হালকা একটা ঢেকুর তুলল। শরীরে একটু শান্তি পেল, মনটাও ততটা। তবুও একটা গভীর প্রশান্তি তার চোখে মুখে। নিজের হাতের রান্না, নিজের জন্য খাওয়া, সেই অধিকারটুকু আজ সে নিয়ে এনেছে। ঠিক তখনই হালিমা বেগম ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো, চোখে তীব্র কৌতূহল আর অভিমান। দীর্ঘ সময় কেউ না ডাকায় তিনি নিজেই আজ আগ বাড়িয়ে বের হলেন। আর বেরিয়ে দেখলেন রিমঝিম টেবিলে একা বসে খাচ্ছে আর নিজের মতো করে সন্তুষ্টির ঢেকুর তুলছে। হালিমা বেগম আশেপাশে দৃষ্টি দিলেন। ছেলে তার কোথাও নেই, তার মানে সলমান আজ একা একা খেয়ে বেরিয়ে গেছে। তাকে একবার ডাকলো না, তিনি আপন ভাষায় মশগুল হলেন। তার ছেলেকে এই মেয়ে রাতে কিছু করেনি তো? নয় সকালে উঠে এত ফটর ফটর করে কোন সাহসে? বিয়ের এই 2 বছর তো কোনোদিন চোখ তুলে কথা বলেনি। এই মেয়ে আজ এত কথা, তার উপর ছেলে আজ তাকে একটা বারও খাওয়ার জন্য ডাকলো না। এসব ভেবে মনের মধ্যে ছেলের উপর অভিমান আসতে মুহূর্তেই তিনি ক্রোধে খেটে পড়লেন। এত সহজে তার মা ভক্ত ছেলেকে এদিকে নিতে দেওয়া যাবে না। আসুক আজ সন্ধ্যায়, আপাতত এখানেরটা দেখা যাক। হালিমা বেগম এগিয়ে গেলেন, তাদের চোখাচোখি হলো। কিন্তু আজ রিমঝিমের চোখ সরিয়ে নিল। সে আপন মনে খেতে ব্যস্ত, চোখের ভাষায় জেনে স্পষ্ট, এবার আমি আমার মতো করে বাঁচব। হালিমা বেগম ধীর পায়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। রিমঝিম তখনও নিজের প্লেট থেকে শেষ খাবার তুলছে। হালিমা বেগম চেয়ারে বসে পড়তেই বলে উঠলেন, কাল এই বাড়িতে তামাশা কম হলো নাকি? আর তুমি আজ দেখি আগে আগে খেয়ে নিছ, যাও তো আমার নাস্তা আনো দেখি। রিমঝিম মুখের শেষ গ্যাসটা গিলে নিয়ে শান্ত স্বরে শুধরল, কিসের নাস্তা? মানে আমি খাবো না? চোখ কুঁচকে উত্তর দিলেন হালিমা বেগম। রিমঝিম মৃদু হাসলো, কিন্তু সে হাসি চাপা পড়া অভিমান স্পষ্ট। আপনি খাবেন? কি বলতে চেয়েছো তুমি? আমার সাথে মশকরা করছো তুমি? রিমঝিম এবার স্পষ্ট করে বলল, কাল রাতে আপনি আমাকে খেতে দেননি, এমনকি ইঙ্গিত করেছিলেন আমি নিচু জাত। তাহলে সেই নিচু জাতে রান্না করা খাবার খেলে আপনার গায়ে লাগতে পারে, তাই আপনার কথা ভেবেই আজ আপনার জন্য কিছু বানাইনি আম্মা। হালিমা বেগম থ হয়ে গেলেন। এমন কথা শোনার জন্য তো তিনি প্রস্তুত ছিলেন না, কিন্তু তার স্বভাবসিদ্ধ রাগে এবার মুখ খুললেন, বাড়াবাড়ি কইরো না, যাও আমার খাবার দাও। রিমঝিম এবার আর এক চুলও সরল না, চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি অসুস্থ আম্মা? মানে? হালিমা বেগমের প্রশ্নে রিমঝিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, আপনার হাত পা তো দিব্যি সবল আছে আম্মা, নিজের জন্য রান্না করুন, কারণ যখন বয়স হবে আর হাত পা অবশ হয়ে যাবে, তখন কেউ সে থালায় সাজিয়ে খাওয়াবে না, তখন আপনার এই অহংকারে আপনাকে ভাত তুলে দিবে না। এই মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো টেবিলে। রিমঝিম প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। রিমঝিম চেয়ারে বসে একবার তাকালো হালিমা বেগমের দিকে। নিজের ছোট করা আর কারো অহংকারের খাদ্য হতে দিবে না সে। সে প্লেট নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, যাকে আপনি ছেলের বউ করে আনতে চাইছেন, সে ভুল করে কখনো কোনো অচল মানুষকে টেনে বাঁচবে না আম্মা। আপনার শরীর যদি একদিন চলতে না পারে, তখন সে মুখ ঘুরিয়ে চলে যাবে। হালিমা বেগম বিস্মিত চোখে তাকিয়ে রাখলেন, মুখে কোনো শব্দ নেই। আমি সব জানি, আপনি যা লুকিয়ে রেখেছেন
তা অনেক আগেই জেনেছি। চিন্তা করবেন না, এই অসুস্থ পরিবেশে আমি আর বেশি দিন থাকবো না। আপনার উদ্দেশ্য সফল হোক এটাই চাই। ততদিন দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন, না হয় আমি অন্য ব্যবস্থায় সাব্যস্ত হব। কথাটা বলে রিমঝিম ধীরে ধীরে টেবিলে রাখা বাকি খাবারের প্লেটগুলো তুলে নিলেন। হালিমা বেগম চেয়ারে বসা অবস্থায় ঘামলেন। নীরবতা ভেতরে চামচের আওয়াজ তখন যেন তার কাছে কর্কশ মনে হচ্ছিল। রিমঝিম সব গুছিয়ে নিজের প্লেট নিয়ে সে রুমের দিকে এগিয়ে গেলেন। পিঠ সোজা, চোখের জল নেই, কিন্তু বুকের ভেতরটা কষ্টে জমে জমে শক্ত হয়ে উঠেছে। নিজেকে সে আজ একটু বেশি ভালোবেসে সিদ্ধান্ত নিয়েছে। সবসময় নরম থেকে জীবন চলে না। কারো সম্মানের জন্য নিজের অপমান মেনে নেওয়া দুর্বলতা নয়, কিন্তু বারবার একই জায়গায় নিজেকে হারানোটা বোকামি। হালিমা বেগম চুপচাপ রিমঝিমের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। রিমঝিম হেঁটে চলে যাওয়া, দরজা বন্ধ, আওয়াজ হওয়া সব কিছু যেন এক অলিখিত চাবুক এসে আঘাত করলো তার গায়ে। সন্ধ্যার আলোয় ধীরে ধীরে ঢুকে পড়ছিল ঘরের কোণে। রিমঝিম একা বসেছিল টেবিলের পাশে। চোখের সামনে আচারের বয়মগুলো সারি করে সাজানো, এক একটা করে ঢাকনা খুলে যাচ্ছে, আর এক একটা থেকে চামচ তুলে মুখে দিচ্ছে। লেবুর আচার, আমের আচার, ঝালকুল আর নিজে হাতে বানানো মিষ্টি টক জাম। সবগুলো থেকে পরপর চামচ তুলে পুড়ে তৃপ্তির সহিত ঢেকুতেছে। সে নিঃশব্দে আপন মনে খেয়ে যাচ্ছে। চলে যাব যখন, আমার হাতে বানানো কিছু দিয়ে অন্যের মুখ মিঠা করবে, সেটা কেন হবে? ভাবনাগুলো কাটার মতো খচখচ করছিল বুকের ভিতর। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে পরপর আচার ভর্তি চামচ মুখে তুলছে। হঠাৎ একটা থাপ্পড় এসে সজোরে গালে পড়ল। তার চোখ কাঁপিয়ে উঠল। আচারের একটা বয়াম টেবিলের উপর থেকে পড়ে গেল। মেঝেতে টুক করে একটা শব্দ হলো। সে ধীরে ধীরে চোখ তুলতে দেখে সলমান দাঁড়িয়েছে। রক্তচক্ষু দৃষ্টিতে চেহারা ঘৃণা নিয়ে রিমঝিমের দিকে তাকিয়েছে সে। কিন্তু রিমঝিম কেঁদে উঠল না। চোখ ভর্তি জল নিয়ে চুপচাপ তাকিয়ে রইল। না কোনো প্রশ্ন, না কোনো প্রতিবাদ। শুধু গালে লালচে ছাপটা জ্বালিয়ে যাচ্ছে হালকা। সেই যন্ত্রণার চেয়ে বড় যন্ত্রণা ছিল এই নীরব অপমান। সেটা সে নিয়তি হিসাবে মেনে নিয়েছে। সলমান গর্জে উঠল, তুমি আমার সাথে এরকম করছো কেন? রিমঝিম স্থির চোখে তাকিয়ে শুধু কী করছো জানো না? রিমঝিম শান্ত গলায় বলল, তুমিই বলো কী করছি আমি? মায়ের জন্য রান্না করোনি কেন? রিমঝিম একবার চোখে একরাশ হতাশা নিয়ে বলল, তোমার আম্মা আমাকে খাবার ছাড়া রেখেছে একদিন। আমাকে নিচু জাত বলেছে, মুখে মুখে তর্ক করা মেয়ে বলেছে। সেই বেয়াদব মেয়ের হাতে রান্না খেতে তার গায়ে লাগবে না, তাই করিনি। সলমান রেগে গলা চড়িয়ে বলে, কি বড় মুখ করে সেটা বলছো, লজ্জা করছে না? রিমঝিম হালকা হেসে গলার নিচে আটকে থাকা দীর্ঘশ্বাসটা ঠেলে বলে, সব লজ্জা বাড়ির বউদের কেন হবে সলমান? সলমান এবার এক ধাপ এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, একদিন মুখ বেশি চলছে তোমার। রিমঝিম আর চুপ থাকতে পারল না। ভাঙা গলায় জেদে ঠাসা সুরে বলল, তোমার বাধ্য করছো আমার মুখ চালাতে। খেয়াল করে দেখো, আমি কি আগের থেকে এমন ছিলাম? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ আর পিছিয়ে যেতে পারে না। তখন সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় থাকে না। আমিও আর পিছু হটতে পারছি না। রিমঝিমের কথার অর্থ সলমান বেশ বুঝলো। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর একটু নরম হয়ে প্রশ্ন করে, বেশি বাড়াবাড়ি করছো না? রিমঝিম ততক্ষণে মুখ ঘুরিয়ে বলে, সবসময় আমারটাই বাড়াবাড়ি হয় তাই না? 2 বছর ধরে শুধু দিয়েই গেলাম, অথচ বিনিময়ে তো কোনো মনেই পেলাম না। সলমান এবার শান্ত গলায় বলে, মা তো বয়স্ক মানুষ, একটু বুঝে নিতে পারবা না? এইটুকু কথায় এতক্ষণে কঠিন মুখোশের আড়ালে থাকা রিমঝিম যেন মুহূর্তে গলে যায়। চোখের কোণে জমে থাকা কষ্ট ফুটিয়ে উঠে বেরিয়ে আসে। সলমান সুযোগ বুঝে রিমঝিমের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। চুপচাপ হাত রাখে রিমঝিমের গালে। তাতেই যেন রিমঝিমের সব ক্ষোভ, অভিমান, গলায় আটকে থাকা কান্না ঝরে পড়ে। ভেজা গলায় রিমঝিম ফিসফাস করে বলে, তুমি আমাকে সবসময় ভুল বুঝো। তুমি অন্তত যদি আমাকে বুঝতে, আমি কখনো এমনটা করতাম না। সলমান এবার আদুরে ভঙ্গিতে বলে, সারাদিন অফিস করে এসে এসব টানাপোড়েন আর ভালো লাগে না। তুমি একটু নরম হয়ে মাকে শুধিয়ে দিতে পারো না? রিমঝিম চোখ মুছে মাথা নাড়ে। চেষ্টা করছি তো পারছি না। সলমান একবার একটু গম্ভীর হয়ে বলে, আরও পারতে হবে, আমি জানি তুমি পারবে। বলে সে রিমঝিমকে আলতো করে বুকে টেনে নেয়। রিমঝিম নির্ভরতার সেই ছায়া ঢুকে পড়তে সব অভিমান, সব রাগ নিমেষে গলে যায়। রাতের খাবার রিমঝিম ফুরফুরে মেজাজ নিয়ে রান্না করছিল। একে একে টেবিলে সাজিয়ে রেখেছিল। সলমানকে ডেকেছিল। সলমান এসে মাকে ডেকে নিয়ে এলো। এরপর দুজনে টেবিলে বসে পড়ল। সলমান নিজের হাতেই হালিমা বেগমের প্লেটে খাবার তুলে দিল। নিজেও চুপচাপ খেতে শুরু করলো। কিন্তু হালিমা বেগমের মুখ কঠিন। তিনি
ঠোঁট শক্ত করে রেখেছেন, একবারও কোনো খাবার হাতে তুললেন না। মুখে খাবার তুলবেন না ঠিকই, কিন্তু ছেলের পাশ থেকে নড়বেনও না। এই নীরবতা অনাস্থানের মাঝে ছেলের মুখ থেকে হাসি ঝরে গেল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর সলমান ধীরে ধীরে মুখ তুলে কড়া চোখে রিমঝিমের দিকে তাকায়। সে দাঁড়িয়ে ছিল একটু দূরে। সলমান ধীর কণ্ঠে আদেশ ভঙ্গিতে বলে, মায়ের কাছে ক্ষমা চায় এক্ষুনি। রিমঝিম কিছুটা বিস্মিত হয়, চোখে বিস্ময়ের ছায়া, শান্ত গলায় জবাব দেয়, ওনার হয়তো বদহজম হয়েছে, তাই খাচ্ছেন না। এখানে আমি কেন ক্ষমা চাইব? সলমান এবার খানিক কড়া সুরে প্রশ্ন করেন, কেন চাইবে তুমি জানো না? না। সলমানের কণ্ঠে রাগ বাড়তে থাকে। সে কিছু বলবে বলেই মুখ খুলেছিল, ঠিক সেই মুহূর্তে হালিমা বেগম নিজেই বলে ওঠে, থাক বাবা, আমার জন্য তোদের মধ্যে অশান্তি করিস না। আমি পানিমুড়ি খেয়ে রাত কাটিয়ে দেবো। তার কণ্ঠে অভিমান, চোখে জল জমে আসে। সলমান আবার চুপ করে গেলেও দৃষ্টি অনুযোগ স্পষ্ট। সে ধীরে ধীরে রিমঝিমের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলে, দেখছো, তুমি এখনও বুঝতে পারছো না তুমি কেন ক্ষমা চাইবে? রিমঝিমের কণ্ঠ এবার অনেক শান্ত, অনেক ঠান্ডা। সে নিজেকে সামলে প্রতিউত্তর করে, আমি কোনো ভুল করিনি যে ক্ষমা চাইব, ভুল উনি করেছেন, ক্ষমা চাওয়ার হলে উনি চাইবেন। এরপর একটু থেমে যায় রিমঝিম, যেন নিজের ভিতরে কিছু ভেঙে যাচ্ছে। তবুও গলা অনুপ্রাণিত হয় এক কঠিন সিদ্ধান্তরের। তবে ক্ষমা চাইলে যদি সব ঠিকঠাক হয়, তাহলে আমি চাইতে পারি, আমি চাই সব ঠিকঠাক হয়ে যাক। সে ধীরে ধীরে হালিমা বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন মা। এত কিছু পরে রিমঝিম ক্ষমা চাইলেও শুধু এক ক্লান্ত মানুষের একটুখানি শান্তির আকুতির জন্য। এতক্ষণ চুপ থাকা হালিমা বেগম যেন নিজের জয় নিশ্চিত করল। তিনি মুখে বিজয়ের ছায়া টেনে নিলেন, তবুও ছাড় দেওয়ার পাত্রী উনি নন। রিমঝিমের কথার পরিপ্রেক্ষিতে তিনি মৃদু গলায় তীক্ষ্ণ কটাক্ষ করে বললেন, তুমি যেটা করেছো সেটা অনেক ভুল। মায়ের মতো একজন মানুষকে না খেয়ে রেখেছো। তোমার নিজের মা হলে এমনটা করতে পারতে? রিমঝিম চোখ তুলে তাকায়, নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে। তার গলা ধ্বনিত একরাশ ব্যথা ও প্রতিবাদ। আপনি কি কখনো আমাকে মেয়ে ভেবেছেন যে আপনি মায়ের মতো ভাববো? স্বামীয়াকে আর আমাকে তো আপনি সবসময় এক কাতারে ফেলেন না। আপনি তো কখনো মা হয়ে আসেননি আমার কাছে। আপনি যদি একদিন মা হয়ে দেখাতেন, আমি 10 দিন মেয়ে হয়ে দেখাতাম। আপনি যদি কিছু না দেন, তাহলে আমার কাছ থেকে কি আশা করেন? কথাগুলো শেষ না হতে আচমকা সলমানের দ্বিতীয় চটটা এসে পড়ে রিমঝিমের গালে। সব শব্দ থেমে যায়। রিমঝিম স্থির চোখে তাকিয়ে থেকে, চোখের কোণে নীরব ঝরে পড়ে এক ফোঁটা অশ্রু। সে কিছু বলে না, শুধু মনে মনে একটা চিরচেনা সত্যকে আবার অনুভব করে। একটুখানি আদর পেলে ভুলে যেতে নেই। সে ভুলে গিয়েছিল মা ভক্ত ছেলেরা কখনো একজন স্ত্রীকে সত্যিকারের অর্থে ভালো রাখতে পারে না। তারা বোঝে না বিয়ে মানে শুধু একজন কাজের মেয়ে বাড়িতে আনা নয়। তারা ভুলে যায় বিয়ের পর মা আর বউ, এই দুজনের দড়ির টান সামলাতে হয় ভারসাম্য, কাউকে হারিয়ে নয়। কিন্তু তারা পারে না, শুধু এক পাশে নিজের দিকে রেখে অন্য পাশটা টেনে ছিঁড়ে ফেলে দেয়। রিমঝিম জানে সলমান আবার ক্ষমা চাইবে, আবার একটু আদর করে বলবে ভুল হয়ে গেছে, আবার সেই একই কষ্টে ফিরে আসবে। কারণ অতিরিক্ত মা ভক্ত ছেলেরা স্ত্রীকে তার প্রকৃত মর্যাদা কোনোদিন দিতে পারে না। আর রিমঝিম, সে আবারও গলে যাবে সেই একটু মায়ায়, আবারও ক্ষমা করে দিবে, এটাই তো নিয়ম। কিন্তু সে পারে না শক্ত হতে। রিমঝিম স্থিরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সে নিজেকে সামলানোর চেষ্টা করে। তারপর ধীরে ধীরে মুখ তুলে সলমানের দিকে তাকিয়ে বেশ শান্ত স্বরে দেয়, তোমার না বিয়ে করা উচিত ছিল না। তুমি মায়ের ছেলে হয়েছ ঠিক, কিন্তু কখনো মানুষ হওনি। স্বামী হওয়া তো অনেক পরের কথা। তারপর ধীরে তাকায় হালিমা বেগমের দিকে, বিষাদে ভেজা কণ্ঠে দেয়, আর আপনার উচিত ছিল আপনার ছেলেকে আজও কোলে করে রেখে দেওয়া, কাউকে জীবনের সঙ্গী বানাতে পাঠানো নয়। বিয়ে করিয়ে বড় ভুল করেছেন, আর সেই ভুলের খেসারত কাউকে জীবনের সঙ্গী বানাতে নয়, বিয়ে করিয়ে বড় ভুল করেছেন, আর সেই ভুলের খেসারত আমি দিচ্ছি, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। কিন্তু যেদিন আপনার মেয়ের সাথে কেউ এমন করবে, সেদিন বুঝতে পারবেন কতটা অন্যায় করেছেন একজন মেয়ের সাথে। রিমঝিম কড়া কড়া কথায় হালিমা বেগমের চোখ কুঁচকে ওঠেন। তিনি ধমক বঙ্কিতে বলে, দেখেছো সলমান, তোর বউয়ের জবান কোথায় গিয়ে ঠেকেছে? কত বড় সাহস! কিন্তু সলমান চুপ। সে শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রিমঝিমের দিকে, চোখে বিস্ময়, অপরাধবোধ, এক ফোঁটা অনুশোচনা। এই মেয়ে যে 2 বছর ধরে মুখ বুজে সহ্য করেছে, সে আজ এত শক্ত হয়ে গেল কিভাবে? এক মুহূর্তে তার মনে পড়ে গেল প্রথম প্রথম রিমঝিম কেমন ছিল, নরম, নিঃশব্দ, একটু হাসলেই যেন চোখে আলো পড়ে যেত। আর এখন মুখে বিষ, চোখে বিদ্রোহ। ওর এই রূপের গড়ন কি তারই নয়? সে আর তার মা। সে নিঃশব্দ ফেলে, কিছু বলার নেই ছিল, কিন্তু কোনো ভাষা খুঁজে পায় না। রিমঝিম ধীর পায়ে রুমে চলে যায়। দরজা বন্ধ হওয়া যায় উচ্চ শব্দে। হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে থাকেন। সলমান কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে রিমঝিমের রুমের দিকে তাকিয়েছে। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট।
মুহূর্তের সে নিজেকে নিজের অজান্তে কয়েক পা রিমঝিমের রুমের দিকে এগিয়ে যায়। কণ্ঠে এক টুকরো অনুশোচনা ভেসে ওঠে। রিমঝিম। এটুকু উচ্চারণের সঙ্গে সঙ্গে হালিমা বেগম তার পথ আগলে দাঁড়িয়ে যান, কণ্ঠে রাগ আর অপমানের ঝাঁজ। তুই কি পাগল হয়েছিস সলমান? তোর ওই বেয়াদব বউকে শাসন করবি না তো? না, উল্টে ডাকতে ডাকতে ওর পেছনে যা। ছেলের বউয়ের কথা এভাবে নত হইতে হয়? ছেলে মানুষ এমন হইলে চলে না। সলমান এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুখে আর আগের সেই চিরচেনা নির্ভরতা নেই, বরং কিছুটা ক্লান্তি আর স্পষ্ট উপলব্ধি। তুমি কি জানো সে বেয়াদব হয়েছে কার জন্য? আমরা তাকে বাধ্য করেছি মা, তুমি আমি। আমরা তো ওর নরম মনটাকে পিষে পিষে এমন বানিয়েছি। হালিমা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সলমান থামিয়ে দেয়। সত্যি তো? ভেবে দেখেছো কখনো? আজ যদি এটা তোমার মেয়ের সাথে কেউ বলতো যে তুমি নিচু জাত, তখন তুমি কি চুপ থাকতে পারতে? তখন কি বলতে? বউদের সব সহ্য করতে হয়? কথাগুলো শেষ করে সলমান ধীরে হেঁটে চলে যায় রিমঝিমের রুমের দিকে। হালিমা বেগম স্তব্ধ দাঁড়িয়ে থাকেন, গলা কেঁপে ওঠে। এরপর বিছানার পাশে বসে হঠাৎ করে মুখ চাপা দিয়ে বিলাপের মতো কেঁদে ওঠেন। ও আল্লাহ গো, এ আমি কি করে ফেললাম? ছেলে আমারে কথা কইতে ছাড় দেয় না। সলমান রুমে ঢুকে রিমঝিমের এক দৃষ্টিতে দেখতে থাকে, তার চোখে অনুশোচনা, কণ্ঠে এক ধরনের নম্রতা টেনে নিয়ে এসে শুধায়, রিমঝিম, আমাকে ক্ষমা করে দিও, আমার ওই রকম রিয়াক্ট করা উচিত হয়নি। রিমঝিম ধীরে ফিরে তাকায়, চোখে হতাশা জমান, কিন্তু কণ্ঠে ক্ষীণ স্থির ঝাঁজ রেখে সে প্রতিউত্তর করে, হিসাব করে দেখো তো, মানুষ ভুল কয়বার করে? এই 2 বছরে তুমি ভুল করেছো নিয়ম করে, মাসে নয়। প্রতিদিন তুমি ক্লান্ত হচ্ছ না? সলমান বেকুল হয়ে এক কদম এগিয়ে আসে, যেন কাছে নিয়ে বোঝাতে চায়, সান্ত্বনা দিতে চায়, কিন্তু রিমঝিম হাত তুলিয়ে থামিয়ে দেয়। থাক, আর দরকার নেই। সে একই নাটক বারবার না করলেও চলবে। তুমি ক্লান্ত না হলে আমি ক্লান্ত, আমি বিরক্ত, আমি বিধ্বস্ত। তুমি এখন সরি বলবে, তারপর কালকে আবার মায়ের পক্ষ নেবে আর বলবে ক্ষমা করে দাও রিমঝিম, এসব আর ভালো লাগে না, এবার থামো। সলমান স্তব্ধ, কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। আমি নাটক করছি, তুমি এটা বলতে পারলো? রিমঝিম কণ্ঠ নামিয়ে ঠান্ডাভাবে বলে, হ্যাঁ, যদি এভাবে মায়ের আঁচলের নিচে থাকার সিদ্ধান্ত আরও আগে নিতে, তাহলে বিয়ে না করে সেখানেই থেকে যেতে পারতে। বলে একটু থেমে নেয়, কণ্ঠটা হালকা কেঁপে উঠল। সে নিজেকে সামলে আবার বলা শুরু করলো, সংসার মানে শুধু বউ নয়, শুধু মা নয়, ব্যালেন্স রাখতে হয়। সলমান, প্লিজ এটা বুঝো। আজ যদি তোমার বোনের সাথে এমন কিছু হতো, এক বউ হয়ে তাকে কেউ এভাবে ছোট করতো, তাহলে তুমি ভাই হয়ে এটা মেনে নিতে? রিমঝিম কথাটা আসতে বলল। সলমান মনে হলো কথা রেত যেন ঘরের চারিদিকটা ছড়িয়ে পড়ছে। সে চুপ করে রইল। রিমঝিম আরও কিছু বলতে নেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতে নিতে হঠাৎ রিমঝিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ কপাল চেপে ধরে দাঁড়িয়ে থাকে মুহূর্তখানেক, চোখের সামনে সব কিছু ঝাপসালকে। সলমান বিস্ময়ে ডেকে ওঠে, রিমঝিম। রিমঝিম কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ হাঁটু তার ভেঙে পড়ে যেতে থাকে। সলমান দৌড়ে এসে তাকে ধরে। এই রিমঝিম, কি হলো তোমার? রিমঝিম কোনো উত্তর দেয় না, চোখ বুজে আসে। সলমান কণ্ঠে কেঁপে ওঠে, রিমঝিম, রিমঝিম। রিমঝিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক ছিল। ঠিক তখনই সলমান রুমে এসে বলে, তুমি চাইলে আজ বাপের বাড়ি যেতে পারো, কয়েকদিন ঘুরে এসো। রিমঝিম থমকে যায়। আয়নার ফ্রেমে ধরা নিজের মুখটা যেন কিছু বুঝে উঠতে পারছিল না। গলায় স্পষ্ট বিস্ময় টেনে শুধায়, কি বললে? আমি যেতে পারি? সলমান চোখ সরিয়ে জানলায় বাইরে তাকিয়ে বলে, হ্যাঁ, একটু দূরে গিয়ে নিজের মতো করে থাকো, তোমারও তো বিশ্রাম দরকার। রিমঝিম চুপ হয়ে গেল। এটা সেই মানুষ যে বিয়ের পর তাকে নিজের ছায়ার মতো আগলে রাখত, কিন্তু সেটা যত্ন নয়, যেন কোনো দায়িত্বে বাঁধা। সে কোথাও গেলে আগে জানিয়ে রাখতে হতো। অনুমতির তালগোল পাকিয়ে শেষ পর্যন্ত তাকে না যাওয়াই ভালো ছিল। এই ছিল সলমানের অভ্যাস। বাপের বাড়ি যেতে চাওয়া মানে ছিল অজস্র প্রশ্ন, একরাশ অনিচ্ছা, আর কেবল একদিনের অনুমতি, তাও মাকে একা ফেলে না যাওয়ার শর্তে। আজ হঠাৎ নিজের থেকেই যেতে বলছে, কিছু একটা নিশ্চয় আছে, বা নেই, হয়তো আর কিছুই নেই। রিমঝিম আয়নার দিকে তাকে মৃদু হেসে নেয়। ভেতর ভেতর সে জানে, এটা ভালোবাসা স্থানচ্যুত নয়, মায়া চুক্তি নয়, এটা একটা সাময়িক ছুটি। সব কিছুর ঊর্ধ্বে রিমঝিম ভাবলো যাবেই। নিজের মনটাকে নতুন করে গুছিয়ে আনার জন্য সময় দরকার। তাই সে শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি যাব। হয়তো প্রথমবার সে কারো অনুমতি নেয়, নিজের সিদ্ধান্তে হাঁটছে একটা দরজার দিকে। সলমান ওয়াশরুমে ঢুকে পড়তে রিমঝিম ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। শরীরটা এখনও ক্লান্ত ভর করে আছে, তবুও কোনো এক অদৃশ্য অভ্যাসের টানে সে হাঁটতে শুরু করলো রান্নাঘরের দিকে।
চুলায় হাঁড়ি বসিয়ে তরকারি চড়ে দিল, অন্য হাতে রুটি বেলতে শুরু করলো। চুলার আছে হাতের রন্ধন আর গাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের বিন্দু দুটোই একসাথে যেন জ্বলছিল। একদিকে সলমানের ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চারপাশে তাকায়, রিমঝিম কোথাও নেই। রুম ফাঁকা। হালকা অস্বস্তি নিয়ে এসে রান্নাঘরের দিকে এগোতে চোখে পড়ে রিমঝিম একা হাতে একদিকে তরকারি নাড়ছে আর একদিকে বেলনায় রুটি গলছে। রান্নাঘরের ছোট্ট জায়গাটা ভরে গেছে চুলোর তাপ আর মাটির গন্ধে, কিন্তু তার মাঝে রিমঝিমের মুখে এক অদ্ভুত নীরবতা। সলমান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা কণ্ঠে বলে, তুমি এখানে? শরীর তো এখন ভালো আছে না? রিমঝিম তাকায় না, রুটি বেলতে বেলতে চোখ স্থির রেখে মাটির দিকে। তারপর মৃদু একটা হাসি ঝরে পড়ে তার ঠোঁটে। সলমান প্রতি উত্তর করে, তাই বলে নিয়ম ভাঙলে চলে? শব্দগুলো স্নিগ্ধ, কিন্তু কোথাও যেন ব্যথা গাঁথা। সলমান তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই চিরচেনা মেয়েটা আজ একেবারে অপরিচিত। তার হাসিটা যেন কোনো অভিমান পেরিয়ে এখন কেবল অভ্যাস দাঁড়িয়ে গেছে। এতগুলো খাবার কেন রান্না করছো? সলমান অবাক হয়ে জিজ্ঞাসা করে। রিমঝিম থাকলো, হালকা অবাক হয়ে চোখ তুলে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, কেন? এগুলো কি আজ নতুন কিছু? মানে? সলমান কপালে ভাঁজ ফেলে তাকায়। রিমঝিম একটা শুকনো হাসি দিয়ে বলে, মানে আমি যখন এই বাপের বাড়ি যেতাম ততদিনের জন্য রান্না করে হিসাব করে রেখে যেতাম, প্রতিদিনের মতো খেতে, যাতে করে সুবিধা না হয়। তুমি তো বুঝতেই না পারো আমি নাই, হাহা। সলমান চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে মুখে বিস্ময়ের ছাপ। রিমঝিমের বলা কথাগুলো যেন মাথার ভিতর ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। প্রতিবার যখন সে বাপের বাড়ি যেত তাকে আগেভাগে হিসেব করে রান্না করে যেতে হতো। তাই বুঝি সে চলে যাওয়ার পরেও প্রতিদিন সেই একই স্বাদের খাবার পাওয়া যেত। একটা পুরনো দৃশ্য আশঙ্কায় স্পষ্ট ভেসে উঠল সলমানের চোখের সামনে। সেদিনের সকালে রিমঝিম বাপের বাড়ি চলে গেছে। রাতে বাড়ি ফিরে খেতে বসেছিল সলমান। পাশে বসা মা ধোয়া ওঠা পাতিল থেকে চামচ করে একে একে খাবার তুলে দিচ্ছিল তার পেটে। নিজে পরে খেতে বসে পড়ল। সলমান প্রথম লোকমাটা মুখে দিয়ে নিয়ে থমকে গেছিল। এই তো চেনা স্বাদ, যা রোজ প্রতিদিন রান্না হয়, অথচ আজ তো রিমঝিম নেই। তবে কি মা প্রতিদিন রান্না করতেন? মা তো সবসময় এটাই বলতেন। তখন সলমান দ্বিধায় ছিল। মন বলতো রিমঝিম এমন নয়, একটা মুরব্বিকে দিয়ে এভাবে মোটেও কাজ করাবে না। সে নিশ্চয় রান্না করে, কারণ মেয়েটা কখনো অভিযোগ করেনি, কখনো কৃতিত্ব দাবি করেনি। কিন্তু মা যখন বলতেন, প্রায় আমি রান্না করি, তোর বউ তো সব সময় পারে না, তখন একরকম মায়ের কথা বিশ্বাস করে নিয়েছিল সে। শুধু কারণ সেই সময় তার মনটা একটু একটু করে রিমঝিমের উপর থেকে সরতে শুরু করেছিল। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সলমান নিজের স্মৃতিকে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে রিমঝিম প্রতিবার প্রতিদিন নিঃশব্দে এই ঘরটাকে আগলে রেখেছে, এমনকি নিজের অনুপস্থিতিতে তার জন্য রান্না করে যেত, যেন খাবারের সাথে কোনো ফাঁক না থাকে। এত বছর ধরে সেই খাবার, যে মায়া, যে যত্ন, ভালোবাসার স্পর্শ সে অনুভব করেছে, সেটা তো কারো আদেশে তৈরি হয়নি। এটা ছিল একান্ত রিমঝিমের নীরব ভালোবাসার বহিঃপ্রকাশ। সলমানের বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে চোখ তুলে তাকালো রিমঝিমের দিকে। এক হাতে রুটি বেলছে আর এক হাতে তরকারি নিয়ে দিচ্ছে, মুখে হাসি, কিন্তু সেই হাসিতে একটা ক্লান্তির ছাপ, একটা অপমানিত, অবহেলিত অথচ হৃদয় ভরা স্ত্রীর অসীম সহ্য শক্তির চিহ্ন যেন ফুটে আছে তার চোখ হয়ে মুখে। সলমান আর কিছু বলল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল মনে মনে, তাকে আমি কিভাবে দেখেছিলাম প্রতিদিনে, যে মেয়েটা নীরবে আমাকে আগলে রেখেছে, আমি তাকে ভুল বুঝেছি সত্যি। আমি মানুষটাকে বুঝতে পারিনি। সলমানের মনে হাজারো প্রশ্ন এসে ভিড়ে। সেদিন রাতে তার মাকে জিজ্ঞাসা করার দৃশ্যটা চোখে ভেসে ওঠে। সেদিন রাতে খাবার চিবোতে চিবোতে সলমান থেমে গেল। চেনা স্বাদ মুখে এলেও মনটা কেমন খচখচ করছিল। চোখ ঘুরে পাশে তাকালে দেখল মা বসেছেন। ঠিক আগের মতো ধোয়া ওঠা পাতিল থেকে খাবার তুলে দিয়েছেন তার প্লেটে। সলমান ভুরু কুঁচকে উঠল। কিছু একটা মিলছে না। সে ধীর কণ্ঠে শুধায়, খুব মজা হয়েছে খাবারের, কিন্তু মা রান্না কে করছে? হালিমা বেগম একটুও না খেয়ে সোজা জবাব দিলেন, আমিই তো। এই তো এখনই তো করলাম, ধোয়া উঠছে দেখছিস না? সলমান চুপচাপ তাকিয়ে রইল। এরপর খানিকটা থেমে আবারও বলল, কিন্তু প্রতিদিন তো একই স্বাদ পাই, একটু হেরফের না? এটা কেমনে সম্ভব? মুহূর্তের জন্য হালিমা বেগম থমকে গেলেন। তারপর কড়া করে বললেন, তোর বউয়ে তোরে যা খুশি তাই বোঝায়। আমি বলছি, প্রায় আমি নিজে রান্না করি, তাই তো স্বাদ এক পাশ। তোর বউয়ের প্রতিদিনের কারসাজি তো তোর জানাই নেই। সলমান তখন তাৎক্ষণিক কোনো উত্তর না দিলেও আজ হাড়ে হাড়ে সব বুঝতে পারল। মনে মনে অতীতের পাতা উল্টিয়ে কিছু একটা বুঝতে পেরে তার মধ্যে অনুশোচনা জাগলো। সেই সব দিনগুলো যখন রিমঝিম নীরবে সব দায়িত্ব পালন করত। সে বলতো না কিছু, কিছু দাবি করতো না, তবুও রান্নাঘর থেকে শুরু
করে ঘর সামলানো সব কিছুতে ভালোবাসার ছাপ থাকতো, কিন্তু কখনো স্বীকার করেনি, বরং এক ধরনের প্রতিযোগিতা চালিয়েছে অদৃশ্যভাবে। নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে ছেলের স্ত্রীকে ছোট করতে কোনো কসুর করেনি। আর সলমান, সে চুপ থেকেছে, প্রশ্ন করেনি কিছু, চুপচাপ মায়ের কথা বিশ্বাস করছে। একটা সময় যখন সন্দেহ হয়েছিল, তখন স্পষ্ট করে রিমঝিমকে কিছু না বলে মনে মনে কষ্ট ফুঁসে রেখেছিল। আজ বুঝতে পারছে সে আসলে ভালোবাসার বদলে অবহেলাকে পুরস্কার হিসেবে ফিরিয়ে দিয়েছে রিমঝিমকে। চোখের কোণে একটা দগদগে লজ্জা এসে ভিড় করলো। আর মনে হয়, আমি নিজেই তো কখনো জানতেই চাইলাম না কে প্রতিদিন আমার জন্য এই মায়া রেখে রান্না করতো। আমি যদি একবার জিজ্ঞাসা করতাম, তাহলে কি আজ এতটা দেরি হয়ে যেত? সলমানের বাস্তবের মধ্যে ফিরে গেল। গত রাতের স্মৃতি যেন এক টান দিয়ে তাকে ফিরিয়ে এলো। তখন রিমঝিম তার প্রতি যত্ন ছিল, আর তার চোখে ছিল শুধু অবিশ্বাস আর মায়ের প্রতিটা কথা। আজ সব পরিষ্কার। আজ সে দেখতে পাচ্ছে রিমঝিমে প্রতিবার নিঃশব্দে দায়িত্ব পালন করে দিয়েছে। কাল ডাক্তার যদি রিমঝিমের মেন্টালিটি ডিস্টার্বের কথা না বলতো, তাহলে হয়তো সে কোনোদিন এইভাবে রিমঝিমকে খুঁটিয়েই দেখতো না। সলমানের ভাবনা থেকে বেরিয়ে রিমঝিমের দিকে তাকায়। রিমঝিম তখন অসুস্থ শরীর নিয়ে একে একে টিফিন বক্সগুলো পড়ছে। প্রতিটি বাক্সে পরের দিনে কয়েকদিনের খাবার হিসাব করে গুছিয়ে রেখেছে। সলমান নরম সুরে শুধায়, তুমি কি সত্যি প্রতিবার এরকম করতে? রিমঝিম সংক্ষেপে বলে ওঠে, হ্যাঁ। তারপর আর কিছু না বলে ফ্রিজের দরজা খুলে একে একে বাক্সগুলো রাখতে শুরু করলো। সলমান তাকিয়ে থাকে কিছুক্ষণ। মলিন শ্বাস ফেলে এগিয়ে আসে রিমঝিমের হাতে আলতো করে স্পর্শ করে, তুমি না অসুস্থ? তোমার বিশ্রাম দরকার, এত কিছু করতে যেও না প্লিজ। রিমঝিম একবার তাকায় না, শুধু শান্ত গলায় বলে, তোমার মায়ের জন্য আগামী কদিন খাবার আমি আর তুমি যেমন খাবারের কষ্ট না পাই, এই জন্য করছি। ঠিক সেই মুহূর্তে হালিমা বেগম দ্রুত পায়ে এসে হাজির হন রান্নাঘরে। ছেলে বৌমার হাত ধরা অবস্থায় দেখে তিনি ফুঁসে ওঠেন। চোখে আগুন, কণ্ঠে কটাক্ষের ছোঁয়া ঢেলে চেঁচিয়ে ওঠেন, তুমি কেন অসুস্থ শরীর নিয়ে এসব করতে যাচ্ছ? আমার ছেলের সামনে আমাকে ছোট করে দেখাতে চেয়েছো যেন আমি কিছুই করি না। রিমঝিম ধীরে ফিরে তাকায়, ক্লান্ত গলা বলে, আম্মা, আমি এমন কিছু বলিনি। আর দেখানোর কিছু নেই। আপনি তো প্রতিবার নিজেই এমন করে সব রেখে যাওয়ার জন্য বলতেন। হালিমা বেগম ছেলের দিকে এক পলক তাকান। এরপর রিমঝিমের উদ্দেশ্য করে তোতলা কণ্ঠে শুধান, কখন বলছি এসব করে রেখে যেতে? এরপর প্রতি উত্তরে রিমঝিমকে দেওয়ার সময় না দিয়ে নিজেই বলে উঠলেন, একবারই এসব করে আর ভালো স্বাস্থ্য হবে না। যেখানে যাওয়ার সেখানে যাও। সলমান চুপ করে সব শুনছিল। এই প্রথম তার চোখে নিজের মা সম্পর্কে এক অনুচ্চারিত প্রশ্ন জেগে ওঠে। সে কিছু না বলে ধীরে ধীরে সরে আসেন রান্নাঘর থেকে। ভেতরে কোথাও অদৃশ্য কষ্ট খোঁচা দিচ্ছে। এক সময় যে মা চোখ অন্ধ করে বিশ্বাস করত, আজ তার প্রতিটি কথায় প্রশ্ন উঠছে। আর সে যে নিজে স্ত্রীকে কখনো বোঝার প্রয়োজন মনে করেনি, তার নিঃশব্দ দায়িত্ববোধ আজ বুকের গভীরে গেঁথে গেছে। আজ যেন রিমঝিমকে একটু বেশি অবাক লাগছে। গোসল শেষে চুল শুকাতে শুকাতে রুমে ফিরতে দেখে সলমান খাটের উপর তার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রেখেছে। জামাকাপড়, ব্যাগ, স্কার্ফ সব সাজানো। রিমঝিম এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ এমন পরিবর্তন, নাকি তাড়াতাড়ি বিদায় দিয়ে দিতে চাইছে? এটা ভেবে হঠাৎ বুকটা ধক করে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। না, এমন ভাবা উচিত নয়। হয়তো সত্যি সলমান শুধরেছে। এমনি আজ রিমঝিম নিজেই সিদ্ধান্ত নিয়েছিল বাপের বাড়ি যাওয়া, কাউকে না জানিয়ে, কারো অনুমতি বা অনুমোদনের অপেক্ষা না করে। বহুদিন ধরে এই বাড়িতে তার ইচ্ছের কোনো দাম ছিল না। প্রতিবার যেতে চাইলে তাকে অনেক আগেই জানাতে হতো, তা মাত্র দুদিনের জন্য অনুমতি মিলত। কিন্তু আজ অবাক করার ব্যাপার, সলমান নিজেই যেন পথ করে দিচ্ছেন তার জন্য। রিমঝিম চুপচাপ নিজের হাতের ব্যাগটা গুছিয়ে নেয়। ধীরে ধীরে বোরখা পরে আয়নার সামনে দাঁড়ায়। পিছন থেকে সলমান অফিসের পোশাক পরে তৈরি হয়ে নেয়। তাকে দেখে মনে হয় যেন কোনো ঘোরের মধ্যে আছে। রিমঝিম আর চোখে দু একবার তাকায়, নিজের ব্যাগটা তুলে যায়। তখনই সলমান চুপচাপ এগিয়ে এসে ব্যাগটা তুলে নেয়। রিমঝিম কিছু বলে না। এখন এসব নিয়ে কথা বাড়ানোর মনে নেই। সে সোজা গিয়ে হালিমা বেগমের সামনে দাঁড়ায়, চুপচাপ মায়ের পায়ের কাছে বসে সালাম করে। হালিমা বেগম মুখ ঘুরিয়ে নেয়। রিমঝিম একটু বিস্মিত হয় না, অবাক, আঘাত পেলেও অভ্যস্ত হয়ে গেছে এখন। যে কারণে একসময় সে পা না পড়লে বেয়াদব আখ্যা পেত, আর সেই একই সালামের জবাব মুখ ঘুরিয়ে নেওয়া হয়। সে জানে এই বাড়িতে তার যে কোনো কাজেই খুঁত ধরা হবে। সে থাকলেও ভুল, না থাকলেও হয়তো ভুল। তবু আজ নিজের তুচ্ছ জায়গাটা রিমঝিম ছেড়ে যাচ্ছে সাময়িক শান্তির জন্য। রিমঝিম পাশ হয়ে সালাম করতে হালিমা বেগম মুখ ফুরিয়ে নেওয়াটা সলমান স্পষ্ট দেখতে পেলেন। সে চুপ করে থাকতে পারলেন না। তার ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। সে মায়ের দিকে তাকিয়ে শুধল, মা, রিমঝিম কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে।
হালিমা বেগম মুখ শক্ত করে বললেন, যাচ্ছে তো ভালো কথা, কিন্তু অনুমতি তো কেউ নিল না। সলমান অবাক হলো না মোটো। সে প্রত্যুত্তর করলো, আশ্চর্য মা, ওর বাপের বাড়িতে ও যাবে, তাও আবার একজনের কাছ থেকে অনুমতি নিতে হবে? হালিমা বেগম ভুরু কুচকে শুধল, এতজন মানে? তুই আমার কথাই বলছিস বুঝি? সলমান দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ মা, আমি আর তুমি এখানে আলাদা করে অনুমতির কিছু দেখি না। বিয়ের পরেও যদি একটা মেয়ে তার নিজের ঘরে যাওয়ার জন্য ফর্মালিটি মেনটেন করে, তাহলে তো সে এখনও এখানে অতিথিই রয়ে গেল। হালিমা বেগম ছেলের কথা শুনে কিছুটা চুপ থাকেন। এমন প্রতিবাদী কথা সলমানের মুখে কখনো শোনেননি তিনি। তবুও নিজেকে সামনে নিয়ে রাগ চেপে বললেন, তোমার বউয়ের কি এখানে কদর নেই বুঝি? এখানে যত্ন পাবে না? একটু অসুস্থ হলেই বাপের বাড়ি ছুটতে? এই হচ্ছে কি এখানকার বউ? রিমঝিম পাশে দাঁড়িয়ে হালকা তাচ্ছিল্যে হাসি এসে বলে ওঠে, হ্যাঁ, যত্ন তো অনেক পাই এখানে, এতটা যে বাঁচার জন্য এখন একটু দূরে যেতে ইচ্ছে হচ্ছে। সলমান শুনেও কিছু বলল না। সে হালিমা বেগমের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, রিমঝিমের মতো করে যত্ন তো আর তুমি দিতে পারবে না মা, তুমি বয়স্ক হচ্ছ, আর মা তো মাই হয়। নিজের মা নিশ্চয় ওকে ভালো করে দেখে রাখবে। হয়তো তুমি বিয়ের পর এমনটাই চেয়েছিলে। শেষ কথাটা বলতে না বলতে হালিমা বেগমের ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। চোখে এক অদ্ভুত ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল পুরানো দিনের কিছু দৃশ্য। বিয়ের পরদিন বাপের বাড়ি যাওয়ার কথা উঠত, তখনই তাকে জনে জনে বলে অনুমতি নিতে হতো। যতদিনের জন্য যেতে হচ্ছে ততদিনে রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা সব আগেভাগেই সেরে হতো। অনুমতি পেতেন 2 দিনের জন্য, কিন্তু প্রথম দিনের কাজ শেষ করতে সন্ধ্যা পেরিয়ে যেত। তখন শাশুড়ি বলতেন, বাড়ির বউ সন্ধ্যার পর বেরোবে না। আর সে সন্ধ্যাবেলা আর যাওয়া হতো না। পরদিন অল্প কিছু সময়ের জন্য বাপের বাড়ি গিয়ে মায়ের আঁচলে একটু মাথা রাখতে আবার ফিরে হতো শ্বশুরবাড়ির দায়িত্বে। চোখের পলকে সেই শান্তির মুহূর্তগুলো হারিয়ে যেত। হাসি মাখা মুখে থাকতো গভীর হাসপাস আর অতৃপ্ত চাদর। কখনো কাউকে বলে নেয়, কিন্তু বুকের মধ্যে জমে থাকা হতাশাগুলো আজও ঝরে পড়ে দীর্ঘশ্বাসে। হালিমা বেগম মনে মনে স্বীকার করলেন, তিনি বিয়ের পর স্বস্তিময় জীবন পাননি, শান্তি পাননি। তাই তার ছেলের বউকে সেই সুন্দর স্বস্তিতে জীবন সে চাইলেও দিতে পারবে না। কারণ ছেলে বৌমার সুন্দর মুহূর্তগুলো দেখলে তার আফসোস হবে, বুকে হাহাকার উঠবে। হ্যাঁ, এটা অন্যায়, সে জানে, কিন্তু তিনি বদলাতে পারবে না। কারণ যেটা তিনি পান নাই সেটা কাউকে দিতে চাইলেও দিবেন না। তিনি নিজেও নিজেকে খারাপ জানেন, তবু নিজের খারাপত্ব আঁকড়েই ধরেই বেঁচে থাকবেন। তবুও নিজের আফসোস করতে দিবেন না। হালিমা বেগম মুখ ঘুরিয়ে নেন, তার চোখে মুখে একরকম অস্বস্তি। আর ঠিক তখনই সলমান হালকা হেসে বলেন, যতই যাই হোক, নিজের মায়ের মতো কেউ হয় না। যেমন তুমি আমার জন্য সব করো, ঠিক তেমনই তো তোমার মা তোমার জন্য সব করতেন। আর দাদু আমার বাবার জন্য যেমনটা ঠিক এখন আমার জন্য করছো তুমি, তাই না মা? সলমানের কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল দীর্ঘশ্বাস মেশানো সত্যের আরতি। হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। শেষ কথাটা যেন তার ছেলে তাকে ইচ্ছে করে বলছে। আজ তার ছেলের কথা, আচরণ, এমনকি দৃষ্টিভঙ্গি যেন তার বোধের সীমা ছড়িয়ে যাচ্ছে। এই ছেলে তো তার চেনা সেই ছেলে নয়, যে ছোট্ট একটা কথায় সব ভুলে গিয়ে মায়ের কথায় উঠে দাঁড়িয়ে যেত, যে কখনো স্ত্রীর পক্ষ নিত না। তিনি মনে মনে ফুঁসলেন, গেলেই যাক, কয়েকদিনের জন্যের মধ্যে তিনি আবার করে নেবেন। যেমনটা তার শাশুড়ি স্বামীকে করতো, ঠিক তেমন করে তিনি ছেলেকে হাত করে নেবেন। তিনি মনে মনে ঠিক করলেন, আগে যেভাবে মুখ করে তাকে নিজের পক্ষে নিয়ে এসেছেন, আবারও তাই করবেন। সলমান মায়ের দিকে তাকিয়ে একটুখানি হাসলেন। তার চোখে যেন এক নরম উপলব্ধি। এই মুহূর্তে রিমঝিমকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত ঠিকই হয়েছে। উভয়ের সময় দরকার, একটু নিজের মতো করে শ্বাস নেওয়ার সুযোগ দরকার, যাতে দুদিকে উপলব্ধি আসে। রিমঝিমের পাশে দাঁড়িয়ে সব শুনছেন, সব বুঝে নিচ্ছেন। সে কিছু বলে না, কারণ এ তো তার চিরচেনা অভ্যাস। কিন্তু সলমান তাকে ভাবিয়ে তুলল। সে চোখ নামিয়ে নিয়ে চুপচাপ দরজার দিকে পা বাড়ায়। রিমঝিম গাড়িতে উঠে বসে, চোখে মুখে কোনো ভাব প্রকাশ নেই। পাশে এসে বসে সলমান। গাড়ি স্টার্ট দেয়, শব্দ করে না, কিছু না বললেও রিমঝিমের ভিতরে অদ্ভুত এক কৌতূহল ছটফট করছে। এই সলমানকে সে যেন চিনতেই পারছে না। প্রতিদিন পরিচিত রুক্ষ একরোখা স্বামীটি যেন আজ অন্য কারো মতো আচরণ করছে। এত সহজে তাকে যেতে দিচ্ছে, তাও আবার নিজ হাতে ব্যাগ গুছিয়ে গাড়িতে তুলছে। এতটা নম্র আচরণ তার কল্পনাতে ছিল না। তার উপর মাকে এত এত কথা। গাড়ি চলছে, আর রিমঝিম চুপচাপ জানলার ফাঁক দিয়ে বাইরের দৃশ্য দিচ্ছে। মনে মনে সে ভাবছে, তার ইচ্ছে ছিল চুপিসারে চলে আসবে, কোনো বিদায় নেয়, কোনো ব্যাখ্যা নেই। এই সংসার ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে বহুদিনের ধরে জমে উঠছিল তার মনে। কিন্তু মেয়েদের সংসার ফেলে যাওয়া এত সহজ নয়। এই সংসার টানে শত
বাঁধনের টান, শুধু মানুষ নয়, জড়িয়ে থাকা অভ্যাস শিকড়, আর সমাজ নামে কঠিন এক দোচাল। যদিও সমাজের মুখগুলো সে কখনো গুরুত্ব দেয়নি, কিন্তু তার মায়ের কান্না, মায়ের উপদেশ আর মায়ের ইচ্ছের সামনে বারবার গুটিয়ে নেয়। আর এই সংসার কতটুকুই বা জড়িয়ে পড়েছে সে। শুধু রান্নাঘরের গন্ধ নয়, ঘরের প্রতিটি কোণাই যেন তার হাতে গড়া। তাই সে ভেবেছিল কয়েকটা দিন দূরে গেলে হয়তো পরিস্থিতি কিছুটা নরম হবে, সলমান ভাববে, বুঝবে। কিন্তু সলমান এমন করে নিজের জন্য তার পথ করে দেবে, এটা তার কল্পনার বাইরে ছিল। সে কিছু বলে না, চোখে শুধু বাইরের দৃশ্য আটকে পড়ছে, কিন্তু ভেতরে ভেতরে তার ভেতরটা ফুটে উঠছে একটাই প্রশ্ন: এই বদলে যাওয়া সলমান আজকে কি সত্যিই তাকে বুঝছে, নাকি সবটাই শুধু সাময়িক এক শান্তির ছায়া, নাকি এসে আবার সেই আগের সলমানকে পাবে? সে শুধু তার শাশুড়ির ছেলে, তার স্বামী নয়। সলমান দরজায় ঢুকে বুঝতে পারল ঘরের পরিবেশ এক অদ্ভুত নীরবতায় মোড়ানো। ডাইনিং টেবিলে এক কোণে হালিমা বেগম বসে আছে, মুখটা কুঁচকানো, চোখে কেমন এক দুঃখ আর অভিমান মিশে আছে। তার চোখে চোখ পড়তে মুখ ফিরিয়ে নিল। সলমান বুঝে যায় সকালের ঘটনাগুলো এখনও তার মায়ের মনে গেঁথে আছে। তিনি অভিমান করছেন, আর আজকের রাতের খাবারটা যেন সেই নীরব অভিমানের সাক্ষী। খেতে বসে হালিমা বেগম টু শব্দ করল না। সব কিছু যেন বোমা ভাষায় বলছে, তুমি আজকে আমার হয়ে কথা রাখোনি। খাওয়ার পর সলমান এগিয়ে আসে, ধীরে গিয়ে বসে পড়ল মায়ের পায়ের কাছে। একটু ঝুঁকে আদুরি ভঙ্গিতে ডাক দিল, মা। হালিমা বেগম মুখ ফিরিয়ে নিলেন, কথা বললেন না। সলমান এবার তার কণ্ঠে কোমলতা মিশিয়ে আবার বললেন, মা, একটা কথা বলবো, রাগ করে থেকো না, শুধু শোনো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলো, তুমি জানো তুমি আমার জীবনের সেরা মা, কিন্তু একটা প্রশ্ন করবে, যেটা তুমি তোমার সময়ে পাওনি সেটা তুমি অন্য কাউকে দিতে চাও না কেন? তুমি তো বলো মায়ের মতো কেউ হয় না, তুমি তো নিজেই ভালো, কিন্তু কেন নিজের ভিতরে এখনও অতীতের সেই কষ্টের পাথরগুলো বড়ে বেড়াচ্ছ? হালিমা বেগম চোখ তুলে ছেলের দিকে তাকান, এরপর বেশ রাগী স্বরে শুধরালেন, বউয়ের হয়ে সাফাই গাইতে এসেছিস? এমন কবে হলি তুই? সলমান হাসলো, হেসে শুধালো, এটাকে সাফাই গাওয়া বলে না মা, তুমি নিজেই জানো। হালিমা বেগম মুখ ফুরিয়ে নিয়ে প্রত্যুত্তর করেন, আমি ছোট্ট বাচ্চা না, আমাকে কিছু বোঝাতে আসিস না, আমি রুমে যাব, ছাড় আমাকে। সলমান আরও শক্ত করে জড়িয়ে ধরে হালিমা বেগমকে, এরপর আদুরে ভঙ্গিতে বলে, গল্প তো প্রতিদিন হয়, আজ না হয় বাস্তবতা নিয়েই হোক। আমার দরকার নেই, তুই সর। সলমান ছাড়ে না, সে তার আগের মতো করে চালিয়ে যায়, জানি তুমি অনেক কষ্টে সংসার করছো, বিয়ের পর দাদু তোমাকে শুধু দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল, কিন্তু অধিকার বা ভালোবাসা না। আমি জানি না মা, তুমি ভালো থাকতে পারোনি, কিন্তু তুমি কি সত্যি চাও রিমঝিমও তেমনই একটাই চাপা রাগ নিয়ে বেড়ে উঠুক? সেও যেন ভবিষ্যতে কারো শাশুড়ি হয়ে বলে, আমি পাইনি, ওকে পেতে দিব না। সলমান থেমে যায় কিছুক্ষণের জন্য, তারপর একটু ঝুঁকে মায়ের কোলে মাথা রেখায়, মা, তুমি যদি তোমার কষ্টের চক্রটা এখানেই ভেঙে ফেলো, তাহলে বুঝবে তুমি শুধু মা নও, তুমি ইতিহাসে বদলে দেওয়া একজন নারী। কারণ তুমি সব কিছু বুঝে নিতে পারলেও পরেরগুলো বুঝে নিতে পারবে। তুমি ভালো থেকো না, না মা, থেকো, অন্তত পরের কেউ তো ভালো থাকুক। সলমানের কণ্ঠের কথাগুলো যেন হালিমা বেগম হৃদয়ে দেওয়ালে ছুরির মতো বেঁধে দিল। সে চুপ করে যায়, কিন্তু তার চোখের দৃষ্টি একেবারে ঝড়ের বইতে থাকে। সে সামনে তাকিয়ে থাকলেও চোখের সামনে ভেসে ওঠে নিজের অতীত, একটা বিষণ্ণ অপমান আর অবহেলার দিনগুলো। সে মনে করতে থাকে, তখন সদ্য বিয়ে হয়ে এসেছে হালিমা, শাশুড়ি একটি বারের জন্য তাকে বউ বলে গৃহে শিকার জানেনি, বরং রান্নাঘরে ঢুকতে শুনতে হয়েছে, ঘরের বউ যদি কাজে পারদর্শী না হয়, তাহলে তার জায়গা রান্নাঘরের মেঝেতে, সবার পায়ের নিচে। প্রতিদিন ভোর হতে না হতে ঘুম থেকে উঠে সব কাজ সামলাতে হতো। একদিন বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় শুনতে হয়েছে, ঘন ঘন এত বাপের বাড়ি কিসের? শোনো মেয়ে, বাপের বাড়িটারই ভুলে যাও, বছরে একদিনের জন্য গিয়ে ঘুরে আসবে, এতে বাপের বাড়ির কদর থাকবে। হালিমা তখন হেসে উঠত। তার ইচ্ছে হতো জবাব দিতে যে বাপের বাড়িতে মেয়েরা বুঝি কদরের জন্য যায়, কিন্তু সেই জবাব মুখ ফুটে দিতে পারত না। রিমঝিম এখন সেই জবাব মুখ ফুটে দেয়। রিমঝিমের জবাব দেওয়া দেখে তার নিজের অতীতের মনে পড়ে, বিষ ধরে যায় শরীরে। তারপর বাপের বাড়ি গেলেও যাত্রার আগের রাত 2-3 দিনের ডাবল রান্না করে রেখে যেতে হতো, প্রতিটা লোকের জন্য আলাদা আলাদা রান্না। তবু ফিরে এসে শাশুড়িকে, প্রতিবেশী আর স্বামীকে বলার সময় শুনতো, সব কাজ আমি একাই করেছি। হালিমা বেগমের বুকটা হঠাৎ টনটন করে ওঠে। সে তখন অসহায় ছিল, কিন্তু এখন তার সামনে একজন মেয়ে, যখন যে তার নিজের ছেলের ঘরে বউ, সেই মেয়ে যখন সে নিজের শাশুড়ির মতো আচরণ করে ধীরে ধীরে পিষে ফেলছে, সে নিজেকে যতটা কষ্ট পেয়েছে ঠিক ততটাই অন্য কাউকে দেওয়ার অজান্তে প্রতিজ্ঞা করে ফেলছে। সে হঠাৎ জ্ঞান ফিরে পাওয়ার মতো চমকে যায়।
আমি কি এতটাই খারাপ হয়ে গেছি যে ফিসফিস করে নিজের মনে। তখনই সলমান তার কণ্ঠে একরাশ ব্যথা নিয়ে বলে ওঠে, আমরা কি পারি না মা, আমরা কি পারি না রিমঝিমকে তোমার মতো অতীত না দিয়ে একটা সুন্দর অতীত দিয়ে? তুমি কি এতটাই স্বার্থপর মা? এই কথাগুলো যেন হালিমা বেগমের ভেতরটা চুরমার করে দেয়। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। তার ভেতরটা কঠিন দেওয়ালগুলো যেন একটা একটা করে ভাঙতে শুরু করে। না, সে আর বিষাক্ত ইতিহাস কাউকে দিবে না। সে রিমঝিমের উপর নিজের অতীতের রাগ চাপিয়ে দিবে না। সে জানে আজ যদি না বদলায় তবে ভবিষ্যতে আর একটা হালিমা তৈরি হবে, আর একটা ছেলের সংসার বিষিয়ে যাবে। সলমান ধীরে ধীরে মায়ের হাত ধরে আদুরে ভঙ্গিতে বলে ওঠেন, আমি যেটা পাইনি সেটা অন্য কাউকে দেব না, এটা না ভেবে বরং এটা ভাবো যেটা আমি পাইনি তার অভাব কাউকে বুঝতে দেব না, বরং তাকে তার প্রাপ্য পূর্ণটা দেব, যাতে সে কোনো কষ্ট না পায়। একটু থেমে সে আবার বলে, তুমি যদি তোমার শাশুড়ির মতো হও তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্য কোথায় মা? তুমি তো তারই পথ ধরে হাঁটছ। আর যদি রিমঝিমও একই ব্যথা আর বিষ বুকে জমে, তবে হয়তো একদিন সেও তার ছেলের বউর সাথে এমনই আচরণ করবে। তখন তো এই বিষ এক বংশের ভেতরে চলতেই থাকবে। একবার ভাবো মা, এই পুরো চক্রে ছেলের বউ হয়ে আসা মেয়েটার দোষ কোথায় থাকে? তুমি যদি স্বার্থপরতা ছেড়ে অন্যের ভালোটা ভাবো, তাহলে এই চক্র এখানেই ভেঙে যাবে। তুমি বরং সব রাগ ভুলে গিয়ে সবার জন্য একটা সুন্দর উষ্ণ সংসার তৈরি করে দাও মা। এরপর থেমে আবারও বলে ওঠে, তুমি বুঝতে পারছো না, তুমি নিজের অতীতে সেই বিষ ঢালতে গিয়ে নিজের ছেলের ক্ষতি করছো মা। অন্যের মেয়ে সংসার মানে তো সেটা তোমার ছেলের সংসার। সেই মেয়েটাকে তুমি কষ্ট দাও, সেই মেয়েকে তুমি অসুখী, তাহলে তোমার ছেলে কিভাবে সুখী হবে? তুমি একটি স্যাক্রিফাইস করো মা। সলমানের কথাগুলো যেন হালিমা বেগমের বুকে দেওয়াল ভেঙে দেয়। তার চোখের কোণে জমে ওঠে দীর্ঘদিনের চাপা অভিমান, ব্যথা আর একরাশ অনুশোচনার জল। সে বুঝতে পারে সত্যিই তো সে নিজের মতো করে ভালো হতে পারত, কিন্তু না, সে তো অবচেতন সেই এক পুরনো বিষকে বেছে নিয়েছে। শুধু বদলেছে চরিত্র, বদলায়নি মন। সে ভুলেই গেছিল অন্যের সুখ দেখে জ্বলে ওঠা নিজের কষ্টে শেষ হোক সবটুকু সবচেয়ে বড় জয়। সলমান মায়ের দিকে তাকিয়ে শুধায়, তুমি কি আসলে এতটা খারাপ মা? হালিমা বেগম চোখ জলে গড়িয়ে পড়ে আপন মনে বিড়বিড় করে মৃদু কণ্ঠে বলেন, না, আমি খারাপ হতে চাই না, আমি খারাপ না। মায়ের চোখের জল দেখে সলমানের খারাপ লেগে তবুও থামলে তার চলবে না। সে মায়ের হাতের উপর হাত রেখে শুধায়, আমি জানি তুমি খারাপ নও, কিন্তু সব সময় আর অভিমান আমাকে এমন বানিয়ে দিছে। তাই শুধরে নিয়ে ভালো থেকো মা। হালিমা বেগম হুট করে বলে ওঠে, তোর বউকে আমি কষ্ট দিব না, এবার থেকে ওকে মেয়ের মতো ভালোবাসার চেষ্টা করব। সলমান শান্ত হেসে মাথা নাড়ায়, এই তো আমার মা। ঘরের কোণে বাতি তখনও জ্বলছে। ঘরের বাতাসে তখন কোনো অভিযোগ নেই, শুধু একরকম নরম উষ্ণতা। বিভিন্ন ইতিহাস চক্র ভেঙে এক নতুন ভোর আসার ইঙ্গিত। একটা সম্পর্ক বুঝি ওঠার, ভালোবাসার কেবল অধিকার নয়, দায়িত্ব। সেই মুহূর্তে বাপের বাড়িতে বারান্দায় বসে থাকা রিমঝিম আকাশের দিকে তাকিয়ে থাকে। কানের পাশ থেকে ফোনটা সে নামিয়ে নেয়। এতক্ষণ ধরে একটা সুন্দর কথোপকথন শুনছে, এখন আর প্রয়োজন নেই। ঠিক তখনই সাদা মেঘের ফাঁক দিয়ে হেসে ওঠে এক ফালি পূর্ণিমা। তার মুখেও ধরা পড়ে এক শান্ত হালকা হাসি। এই তো রিমঝিম। সে এতদিন কেবল বুঝে গেছে, কেবল সহ্য করে গেছে, আজ বুঝছে কখনো কখনো নীরব প্রতিবাদ বদলে প্রথম আলো হয়ে ওঠা। আজ তার জীবনে আকাশে এক নতুন চাঁদ উঠছে। অভিমান রাত পার করে তার জীবনেও আজ নবপূর্ণিমা সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে আমার নিষ্ঠুর ভালোবাসা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।